বলছেন তুমি কিন্তু ওদের কিছু দিও, মানে তাদের রেমুনারেশন দিতে হবে, তো কল্পনা করা যায় না। তো রেমুনারেশন দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং স্বামীজি গিয়ে দেখলেন যে এই একটি মানুষ যিনি শেখাচ্ছেন যে মানুষই হচ্ছে দেবতা। এটাই তো চূড়ান্ত বিজ্ঞান মনস্কতা। বিজ্ঞান মনস্কতা মানে কি? অ্যানালিসিস করা। বিজ্ঞান মনস্কতা মানে কিন্তু মোবাইল ফোন নয়, ওটা প্রযুক্তি। মনস্কতা মানে হচ্ছে অ্যানালিসিস করা। সেই অ্যানালিসিস করে তিনি দেখেছিলেন যে মানুষ হচ্ছে, মানুষের থেকে ইন্টারেস্টিং দেবতা আর নেই, এবং সেটা নরেন্দ্রনাথকে চিনিয়ে দিয়েছিলেন। তাই স্বামীজি ঠাকুরের কাছে গেছেন, শুধু যাননি, তার সেজেস অফ ইন্ডিয়া বক্তৃতায়, কলকাতা বক্তৃতায় বলেছেন যদি একটা সত্যি কথা বলে থাকি তাহলে তার সবই তার, আমার নয়, আর যা কিছু বলে থাকি যা মানুষকে প্রাণিত করেনি সব আমার, তার নয়। আমার তৃতীয় প্রশ্নটা আমি আরেকটা শেষ প্রশ্নটা করছি, সেটা হচ্ছে বিবেকানন্দ বলেছিলেন ডু হোয়াট আই সে, ডোন্ট ডু হোয়াট আই ডু। এটা একটু যদি বুঝিয়ে দেন। ডু হোয়াট আই সে, ডোন্ট ডু হোয়াট আই ডু, এটা কেন বলেছেন? বিবেকানন্দ পাইপ খেতেন। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তাই বলেছিলেন ডোন্ট ডু হোয়াট আই ডু বাট ডু হোয়াট আই সে। সেটা কি? লাভ ইউর ফেলো ম্যান বিকজ দ্যাট ইজ দ্য ল অফ লাইফ। বিবেকানন্দ তার শিষ্যকে বলেছিলেন, স্বামী পরমানন্দজিকে, তিনি তার শেষ সন্ন্যাসী শিষ্য, তাকে বলেছিলেন তামাক খাস? 14 বছর বয়স হলো, বলে দেখ আমাকে ডাক্তাররা ছাড়তে বলেছে, তুই কিছুতেই ছাড়তে পারছি না। সেইটা বলেছিল ডোন্ট ডু হোয়াট আই ডু। গিরিশচন্দ্র সম্বন্ধে স্বামীজি বলেছিলেন গিরিশের কথা শুনবি, দেখবি, কিন্তু গিরিশকে কেউ অনুসরণ করতে যাবি না, কারণ গিরিশ ঘটি ঘটি মদ্যপান করতেন, তার অন্য জীবনযাত্রা ছিল, ওটাকে অনুসরণ করবি না, কিন্তু তার যে ভালোবাসাটা, যে শ্রদ্ধাটা, তার সম্মানটা, যে কাজ করা বঙ্গ রঙ্গমঞ্চের জন্য, সেটা শিখবি। স্যার, আমি একটি কথা জিজ্ঞেস করব। মানে এই সময়ে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা বোধহয় ধর্মান্ধতা। যে কোনো সামাজিক বিষয়কে ধর্মীয়করণের প্রবণতা মারাত্মকভাবে দেখা যায়, যা আমাদের জীবনযাপনের স্বাভাবিকতাকে নষ্ট করে। আমার সাথে জিজ্ঞাসা আপনার কাছে এটাই, যে এই ধর্মান্ধতা দূরীকরণে বিবেকানন্দ কিভাবে আমাদের পথ নির্দেশ করেছে? প্রথম কথা বলি, ধর্মান্ধতা হয় কেন? গোটা পৃথিবীর যদি চিত্র দেখেন তাহলে দেখবেন ঠিক সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে যা হচ্ছিল আস্তে আস্তে সেটা ফিরে আসছে। কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে পর্যন্ত, ফার্স্ট ওয়ার্ল্ড থেকে ওয়ার্ল্ড ওয়ার থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, মানুষ কিন্তু এইভাবে ফ্যানাটিক হয়ে যায়নি। গোটা পৃথিবীতেই কিন্তু ফ্যানাটিসিজমটা বাড়ছে, গোটা পৃথিবীতে। ভারতবর্ষও তার ব্যতিক্রম নয়। দুরকম ফ্যানাটিসিজম হচ্ছে, একটা ফাইন্যান্সিয়াল ফ্যানাটিসিজম, একটা স্পিরিচুয়াল ফ্যানাটিসিজম, রিলিজিয়াস ফ্যানাটিসিজম। বিবেকানন্দ যে প্রথম শিকাগো বক্তৃতা পাঠ করা হলো, তার অধ্যায় ছিল সেক্টারিয়ানিজম, bigotry and its horrible descendant fanaticism have long possessed this beautiful art. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilizations and sent whole nations to despair. এটা তো বিবেকানন্দ সমাজের সমস্যার চিহ্নিতকরণ করেছেন। 19শে সেপ্টেম্বর শিকাগোয় বিবেকানন্দ বক্তৃতা দিয়েছেন, বিষয়বস্তু পেপার অন হিন্দুইজম। সেই পেপার অন হিন্দুইজমে স্বামীজি সর্বজনীন ধর্মের কথা বলেছিলেন। সেই ধর্মটা কেমন, যেটা প্রত্যেককে শেখানো উচিত। উদারতায় সেই ধর্ম তার অনন্ত হাত বিস্তৃত করে পৃথিবীর সব মানুষকে আলিঙ্গন করবে। সেই ধর্মে কারুর প্রতি অসহিষ্ণুতা বা পীড়নের কোনো স্থান থাকবে না। সেই ধর্ম সকলের দৈব অস্তিত্ব স্বীকার করবে এবং তার মূল কাজ হবে সেই দৈব অস্তিত্ব বিকাশের সহায়তায়। সেই ধর্ম পুরুষ ও নারী, সাধু ও পাপী সকলের ওপর তার আলোকে বিচ্ছুরিত করবে। বলেই বলছেন এই ধর্ম চালু করো, দেখবে সবাই মানছে। ইংরেজিটা ভারী সুন্দর। অশোকাস কাউন্সিল was the council for the Buddhist sect. Akbar, though more to the purpose, was only a parlor meeting. It was reserved for America to proclaim to all quarter of the globe that there is Lord in every religion. আপনি বিবেকানন্দের এই ধর্মটা চালান, সর্বজনীন ধর্ম, সাথে সাথে সেবাটা নিয়ে আসুন, সব ধর্মান্ধতা চলে যাবে। আপনি যখন রক্ত দেন তখন জানেন এই ব্লাড গ্রুপের লোক রক্ত পাবে। সে না পুরুষ না মহিলা, আপনি জানেন। সে না অর্থবান না অর্থহীন, জানেন। তার কি ধর্ম জানেন না। ছোট বয়স থেকে বাচ্চাদের
যদি সেবা কাজ করানো যায় এবং এমন একটা বই লেখা যায় যে বইয়ে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ এবং জৈন ধর্মের মূল বিষয়টা আছে, ছোট বয়স থেকে যদি পড়ানো যায়, সেই মানুষ সর্বজনীন হতে বাধ্য, কেউ ঠেকাতে পারবে না। সেই এক্সপেরিমেন্টগুলো তো করলাম না, আমরা করলাম না, না করার জন্যেই তো এটা হলো। করলেই হতো, দেখতেন অন্যভাবে পৃথিবীটা বইতো, অন্য খাতে। আমায় তো হাতে সব জিনিস আছে, আমরা ব্যবহার করি না, ব্যবহার করলেই দেখতেন অন্যভাবে চেহারা হতো পৃথিবী। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন আছে, লাস্ট একটাই প্রশ্ন, সেটা হচ্ছে বিবেকানন্দ খুব তীব্রভাবে ঘৃণা করতেন এই প্রাতিষ্ঠানিক মিডিওক্রেসিটা। এই প্রাতিষ্ঠানিক মিডিওক্রেসিটা বর্তমানে আমাদের যে সমাজ, সেই সমাজটাকে আস্তে আস্তে গ্রাস করছে সর্বক্ষেত্রে। এই মিডিওক্রেসিটার থেকে উত্তরণের পথে বিবেকানন্দ কীভাবে আমাদের মার্গদর্শী হতে পারেন, এটা যদি একটু বলেন। এই যে মিডিওক্রেটিটা আছে, এর বিরুদ্ধে আপনাকে যদি লড়াই করতে হয়, তাহলে প্রথম হচ্ছে নতুন জিনিসকে গ্রহণ করাটা শিখতে হবে। আমরা তো শিখি না, আমরা তো প্রশ্ন করতে দিই না। কজন মাস্টারমশাই ছেলেদের মেয়েদের ক্লাসে প্রশ্ন করতে দেন? ওইখান থেকে তো শুরু হয়। আমি প্রশ্ন করতে দেব না। আজকে আপনি যখন বাড়ি যাচ্ছেন, তখন যদি আপনার বাড়িতে যারা কনিষ্ঠ আছে, যদি জিজ্ঞেস করে যে আপনার টুপিটা পরেছি তাতে দুটো রং কেন, আপনি বলবেন জ্যাঠামি করিস না, আপনি কিন্তু উত্তরটা দেবেন না তাকে। ওই যে দমিয়ে দিলেন প্রথম দিন থেকে, ওটাই তো মিডিওক্রিটি শুরু করে দিল। আজকে এই যে বাবা মা তার ছোট বাচ্চাদের, আমি তো দক্ষিণ কলকাতায় থাকি, দেখি 9টা বেজে গেছে, তখনও স্কুলের পোশাক তাকে হাত ধরে বাড়িতে নিয়ে যাচ্ছে। স্কুলে দুটো টিফিন, একটা টিফিনের সময় টিফিন, একটা টিফিন হয়ে গেলে টিফিন, সেটা করে মাস্টারমশাইয়ের কাছে পড়াতে নিয়ে গেছে। এবার একটা রোববার দিন ছুটি, সেদিন তাকে গান শিখতে হবে, নাচ শিখতে হবে, কারাটে শিখতে হবে, ক্রিকেট শিখতে হবে, সিনথেসাইজার বাজানো শিখতে হবে। এতগুলোভাবে কেটার করতে হবে বাবা মাকে। এবং চাহিদা তো সমাজের শেষ নয়। এই মিডিওক্রিটি থেকে যে বেরোবে জানেন তো, ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে আমাদের দেশে, ওরা ছোট্ট বয়সে ক্লাস 5-এ যেই একটা বাচ্চা উঠবে, তার ট্রেডটা কি বলে দেবে, যে তোমার ট্রেড নাটক করায়। আমি খুব ছোট বয়সে, আমার তখন বয়স হয়েছে, আমি ছোট বাচ্চাদের নাচ দেখতে থাঙ্কুমুনি করতে স্কুলে যেতাম। 5টা বাচ্চা নাচছে, বুঝলেন, সকলেই ব্যাকরণ মেনে নাচছে। একটা বাচ্চা এমন মুদ্রায় নাচছে যে বুঝবেন ওটা তার বৈশিষ্ট্য। এবার ওই বৈশিষ্ট্যের বাচ্চাটিকে আপনি যদি বিজ্ঞান পড়ান, আপনি যদি নাচটা ভালো করে শেখান, তাহলে কিন্তু অন্য স্তরে পৌঁছবে। আমাদের কি হলো, একটা ছেলে দুর্দান্ত গান গায়, একটা মেয়ে অপূর্ব ছবি আঁকে, বাবা মা বললে কি জয়েন্ট করতে হবে, সে না পেলেও জয়েন্ট, না পেলে কিছু, জীবনটা শেষ হয়ে গেল। কিন্তু সে গানটাই যদি পার্শ্ব করতো, মেয়েটা আঁকাটা যদি পার্শ্ব করতো, তাহলে দেখতেন সেটা অন্য স্তরে গিয়ে পৌঁছচ্ছে। সেই জিনিসটা আমাদের দেশে আসছে। আমাদের দেশে তো ট্যালেন্টের অভাব নেই, সাংঘাতিক ট্যালেন্ট। আমি একজনকে বলছিলাম, তিনি AI নিয়ে কাজ করেন, দেখবেন প্রচুর বাচ্চা আছে, পড়াশোনা অতটা ভালো না, কিন্তু খুব সুন্দর ইলেকট্রিক দিয়ে কিছু একটা বানিয়ে ফেলেন, কারেন্ট নিয়ে ছোটো বয়স থেকে একটা কিছু বানিয়ে ফেলেন, একটা জ্ঞানের আলো বানিয়ে ফেলেন না কিছু। এই যে ট্যালেন্ট রয়েছে না, এই ট্যালেন্টকে আপনি যদি সায়েন্স দিতে পারেন। দেখুন, আমি সঙ্গীত চর্চা করি, আমাদের দেশে যারা মিউজিক সিস্টেম চালান, ওরা যে বসে রয়েছেন, ওদের কিন্তু কোনো ফর্মাল এডুকেশান নেই, কিন্তু ন্যাচারাল ট্রেড আছে। ওইটা যদি তার সঙ্গে আপনি বিজ্ঞানটা জুতে দিতে পারেন, স্বামীজি যেটা বলছেন, চাষার ছেলেকে যদি বিজ্ঞান শেখানো যায়, সে আরও অনেক ভালো চাষা হবে। সেই দিনটা আসছে কিন্তু, যখন দেখবেন মানুষ প্রশ্ন করে করে শিখবে এবং এগিয়ে যাবে। অন্যান্য দেশ তো এত জনসংখ্যা নেই, আমাদের দেশে বিপুল জনসংখ্যা, যেমন ভালোও আছে খারাপও আছে। খারাপটা হচ্ছে যে এত জনসংখ্যা, আর ভালোটা হচ্ছে ট্যালেন্টগুলো যখন বেরিয়ে আসবে না, দেখবেন এটাই কিন্তু পৃথিবীর একমাত্র দেশ, অন্য কোনো দেশ না। আপনার ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। সারা পৃথিবীতে ভারতবর্ষে যারা বেড়াতে আসেন, তারা বয়স্ক মানুষ, বয়স্ক ইউরোপিয়ান, বয়স্ক আমেরিকান, বয়স্ক আফ্রিকানরা ভারতবর্ষ দেখতে আসেন। রিটায়ার্ড লাইফ, কিছু করার নেই, ভারতবর্ষে চলে না। জানেন, ইদানিংকালে ট্রেন্ড হচ্ছে আন্ডার 40 ছেলেমেয়েরা ভারতবর্ষ দেখতে আসছে। কিছুদিন আগে একটি ছেলে জার্মানি থেকে এলো, সে ওয়ার্ল্ড ট্যুরে এসছে, সে জঙ্গলমহল দেখতে গেল, জানেন,
ওখানে জঙ্গলমহলের কথা পড়েছে। কেন কেন সে সাঁওতালি খাবার খাবে বলে, সাঁওতালদের সঙ্গে সে গ্রামে থাকবে বলে একটা মোটরসাইকেল নিয়ে সে গোটা পৃথিবী। এই যে আন্ডার 40 বিদেশিরা আসছে না, এটাও কিন্তু নতুন ট্রেন্ড ভারতবর্ষের দিকে, সেদিকেও সকলের নজর পড়ছে যে রিটায়ারমেন্টের পর ওই বেদান্তটা ভারতবর্ষের ওই বার্ধক্যের বারাণসী নয়, ওটা জীবনের প্রথম থেকে শুরু হচ্ছে। আমাদের মাঝে আমরা স্যারকে পেয়েছিলাম এবং আমি বুঝতে পারছি অনেকের অনেক জিজ্ঞাসাও ছিল, কিন্তু সময়ের কাছে আমাদের